আজকে হচ্ছে আমাদের লাস্টের পর্ব। আজকে লাস্টের এই পর্বে তোমাদের 17 অধ্যায় পরিসংখ্যান অনুশীলনী 17 15 নম্বর অঙ্কটা শেষ করলে কিন্তু আমাদের এই অধ্যায় শেষ হবে। 15 নম্বর উদ্দীপকটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। এখানে টোটাল 52 সপ্তাহের তাপমাত্রা দেওয়া আছে। প্রথম প্রশ্ন, শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। আমরা সাধারণত জানি শ্রেণী সংখ্যা বের করতে হয় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কি করতে হয়, বিয়োগ করতে হয়, বিয়োগ করে এক যোগ করতে হয়। তাহলে কি বের হয়, পরিসর। কি বের হয়, পরিসর। পরিসরকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তবেই কি বের হবে, আমাদের শ্রেণী সংখ্যা। আচ্ছা, তাহলে আমি লিখলাম 15 নং কি সমাধান। দেওয়া আছে সর্বোচ্চ মান, দেওয়া আছে কি সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কি সবচেয়ে বড়, আর সর্বনিম্ন মান মানে কি সবচেয়ে ছোট। তো এখানে উদ্দীপকের মধ্যে সবচেয়ে বড় কত আছে? সবচেয়ে বড় উপাত্তটা হচ্ছে সবচেয়ে বড় কত? 42। তাহলে আমরা লিখবো সর্বোচ্চ মান সমান হচ্ছে 42। কত লিখবো? 42 লিখলাম। 42 সর্বনিম্ন মান মানে কি সবচেয়ে ছোট। তো এই যে মধ্যে সবচেয়ে ছোট কত আছে? 7 আছে। সবচেয়ে ছোট কত আছে? 7 আছে নাকি 6 আছে? দেখো তো, না, সবচেয়ে ছোট কত? 7 আছে। তো লিখবো কত? 7। কত লিখবো? 7। তার মানে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লেখা শেষ। এখন কাজ হচ্ছে আমরা কিভাবে পরিসর বের করতে হয়। তো দেখো সবাই একটু মনোযোগ দিই। আচ্ছা, শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা বের করার আগে কি বের করতে হয়? পরিসর বের করতে হয়। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এ। আচ্ছা, আমরা এখন মান বসাই। প্রথম কি সর্বোচ্চ মান জানি কত ছিল? 42। দেখলাম 42 বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে 7 এবং ব্র্যাকেট দিয়ে যোগ কত? 1। এখন ক্যালকুলেটর দিয়ে 42 থেকে 7 বিয়োগ করো। 42 থেকে 7 গেলে কত? 35। 35 এর সাথে কিন্তু 1 যোগ হবে, তো 1 যোগ করলে কত হবে? 36 হবে। তাহলে এটা আমরা কি বের করলাম? পরিসর। কি বের করলাম? পরিসর। এখন কি বের করব? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তো দিলাম সমান প্রথম পরিসর কত? 36। আর শ্রেণী ব্যক্তি সবসময় প্রশ্নের মধ্যে লেখা থাকবে। শ্রেণী ব্যক্তি প্রশ্নের মধ্যে কত লেখা আছে? 5। তার মানে 5 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে যে 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 7.2 আসবে। তো আমি বলছিলাম যদি ভাগশেষ বের হয় দশমিকের পরে, তাহলে ভাগফলের সাথে কত যোগ করতে হয়? 1 যোগ করতে হয়। তো আমরা যদি 1 যোগ করি তাহলে সাথে 1 কত হবে? 8 হবে। তার মানে সমান কত আসলো? 8। আমাদের প্রশ্নের মধ্যে কি বের করতে হবে? প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা কত আসলো? 8 আসলো। এটাই কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? আবার বলি, শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়? প্রথম লিখতে হয় সর্বোচ্চ মান, তারপর লিখতে হয় সর্বনিম্ন মান, তারপর লিখতে হয় কি? পরিসর কিভাবে? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে 1 কি করতে হয়? যোগ। তারপরে শ্রেণী সংখ্যা কিভাবে? পরিসরকে শ্রেণী দ্বারা কি ভাগ করলে যে ফলাফলটা আসবে দশমিকের পরে যদি মান আসে তাহলে ভাগফলের সাথে কত যোগ করতে হয়? 1। 7 এর সাথে 1 যোগ করলে কত হবে? 8। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রা গড় নির্ণয় করো। গড় কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, একটা হচ্ছে গাণিতিক গড়। একটা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর একটা কি গাণিতিক গড়। এই জায়গার মধ্যে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার উল্লেখ নাই। তাহলে এটাকে আমরা কিভাবে করব? গাণিতিক গড়। কি করব? আর যখন গড় নির্ণয় করার কথা বলবে তখন কিন্তু উল্লেখ করে দিবে, বলবে শুধু গড় নির্ণয় করো অথবা বলবে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তার মানে এখন আমরা কিসের গড় করব? সংক্ষিপ্ত পদ্ধতি লেখা আছে নাই, তাহলে আমরা গাণিতিক গড় বের করব। তার আগে উপাত্ত সমূহকে কিসে করতে হবে? সারণী আকারে প্রকাশ করতে হবে। সারণী মানে কি? টালির মাধ্যমে। কিসের মাধ্যমে? টালির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো টালির মাধ্যমে আমরা প্রকাশ করব, আমাদের তো কয়টা রো হবে এটা জানতে হবে, মানে এভাবে গড় কয়টা হবে, তাই না? তো এটা বের করার জন্য আমরা কিন্তু অলরেডি কিন্তু কর মধ্যে বের করছি শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করছি, তাই না?
প্রশ্ন আমরা কর মধ্যে কিন্তু পেয়েছিলাম শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা কত পেয়েছিলাম? 8 পেয়েছিলাম, তাই না? আমরা লিখবো ক হতে পাই শ্রেণী ব্যক্তি কত? 8। ওকে, কি লিখলাম? ক হতে পাই শ্রেণী সংখ্যা আমরা কত পেয়েছিলাম? 8 পেয়েছিলাম, তাই না? এখন লিখবো শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী, এবং এই সারণী থেকে আমরা কি বের করতে হবে? গড় বের করতে হবে। কি বের করতে হবে? গড় বের করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা কথা বুঝি, আমরা কিন্তু জানি যে শুধু গড় নির্ণয় করতে হলে কলাম লাগে কয়টা? 4টা লাগে। কয়টা লাগে? 4টা। তবে 4টা যে লাগবে, যদি গণসংখ্যা থাকে তাহলে 4টা লাগে, কিন্তু গণসংখ্যা নাই। গণসংখ্যা কি উদ্দীপকের মধ্যে নাই, শুধু 52 সপ্তাহের তাপমাত্রা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া নাই। এই জন্য টালি একটা দিতে হবে। কি দিতে হবে? টালি। তার মানে 4 এর সাথে একটা বাড়িয়ে লিখতে হবে, তাহলে কয়টা হবে কলাম? 5টা। প্রথমটা কি? শ্রেণী ব্যক্তি। 2 নম্বরটা কি? শ্রেণী। মধ্যবিন্দুকে কি দ্বারা লেখা হয়? xi। তারপর কি? টেলি। তারপর হচ্ছে গণসংখ্যা কি? fi। তারপর কি? fi xi। এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে। আর রো কয়টা হবে? 8টা। কয়টা? 8টা। আমরা একটা বাড়াই লিখবো, আর লাস্ট আর একটা বাড়াই লিখবো। কয়টা বাড়াই লিখবো? 2টা। তাহলে 8 আর 2 কত হয়? 10। আমি দেখো 10টা কিন্তু রো দিলাম, টোটাল 10টা। আর কলাম কয়টা দিলাম? 5টা। সাধারণত কলাম কয়টা হয়? 4টা করা হয়। যেহেতু গণসংখ্যা নাই, টালের মাধ্যমে গণসংখ্যা বের করতে হবে, সেজন্য কি 5টা। আচ্ছা, এখন আমরা শ্রেণী ব্যক্তিগুলো কিভাবে লিখবো এটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো আমাদের সর্বনিম্ন মান কত ছিল? সবচেয়ে ছোট মানটা 7 ছিল, তাই না? তো 7 যদি থাকে তাহলে আমরা 6 থেকে লিখবো। কত থেকে লিখবো? 6 থেকে। এভাবে যদি লিখি তাহলে মানে সুন্দর হবে, বা সংখ্যাগুলো মিলবে, বা একটু ভালোভাবে এটা একটা নিয়ম বলতে পারো। আমরা কত থেকে শুরু করব? 6 থেকে। শ্রেণী ব্যক্তি কত ছিল? শ্রেণী ব্যক্তি 5। এখন 6 এর সাথে 5 যোগ করো, 6 সাথে নিয়ে 6 7 8 9 10, কত? 10 হবে। এখন আরেকটা কথা ক্লিয়ার করি। এখন তোমরা অনেকে বলবা যে 7 আছে, আমরা 6 থেকে শুরু করছি, তাই না? কোন সময় কত দিয়ে শুরু করব এটা আমি একটু বলে দিচ্ছি এই জায়গার মধ্যে। মনে করো সংখ্যাটা যদি 12 থাকে, কত থাকে? 12, তাহলে তুমি 11 থেকে লিখবা। কত থেকে লিখবা? 11। যদি 22 থাকে তাহলে কোথায় থেকে লিখবা বলো তো? 21 থেকে। যদি 42 থাকে তাহলে কোথা থেকে লিখবা বলো তো? 41 থেকে। এইভাবে লিখবা। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন শ্রেণী ব্যক্তিটা লিখি। তারপরে 10 এর পরের সংখ্যাটা কত? 11 লিখলাম। 11। এখন এই 11 সাথে আবার শ্রেণী ব্যক্তি 5 যোগ করো, কত হবে? 15। 15 এর পরে কত? 16। 16 এর সাথে 5 যোগ করলে কত হবে? 20। 20 এর পরে হচ্ছে 21, 5 যোগ করলে হবে 25। 25 এর পরে হচ্ছে 26। 26 এর সাথে 5 যোগ করলে হবে 30। 30 এর পরে হচ্ছে 31, 5 যোগ করলে কত হবে? 35। 35 এর পর কত? 36। 5 যোগ করলে কত হবে? 40। 40 এর পর কত? 41। 5 যোগ করলে কত হবে? 45। শেষ। এটা কিন্তু আমরা কিন্তু বাড়িয়ে লিখছিলাম মোট লেখার জন্য, তাই না? আচ্ছা, এখন শ্রেণীর মধ্যবিন্দু আমরা বসাই। শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করে? নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা কি ভাগ। আচ্ছা, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করো। তার মানে 6 আর 10 যোগ করলে হবে কত? 16। 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 8। আরেকটা কথা বলে রাখি, একটা মধ্যবিন্দু বের করলে বাকিগুলো আমরা এমনিতেই বের করতে পারি, বাকিগুলা। আর যারা বুঝো না সবগুলাকেই বারবার যোগ করে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর যারা সহজ নিয়ম পারবা তাদেরকে আমি বলে দিই। শ্রেণী ব্যক্তি কত? 5। এখন 8 এর সাথে 5 যোগ করলে কত হবে? 13। কত হবে? 13। 13 এর সাথে 5 যোগ করলে কত হবে? 18। 18 এর সাথে 5 যোগ করলে কত হবে? 23। 23 এর সাথে 5 যোগ করলে কত হবে? 28। কত? 28। 28 এর সাথে 5 যোগ করলে কত হবে? 33। 33 এর সাথে 5 যোগ করলে কত হবে? 38। 38 এর সাথে 5 যোগ করলে কত হবে? 43। এই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু সংক্ষেপে বের করার কি নিয়ম। শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমাদের টালি দিতে হবে। দেখো, এই যে গণসংখ্যাগুলো আছে, এই গণসংখ্যাগুলো আমাদের কিসের মাধ্যমে বসাতে হবে? টালির মাধ্যমে বসাতে হবে। তো আমরা এখন এক এক করে টালির মাধ্যমে বসাবো। তো প্রথম যে সংখ্যাটা কত আছে? 35। কত? 35। তো 35 এর কলাম কোনটা? 31 থেকে 35। সেজন্য এটার জন্য একটা কি দিব? টালি দিব। কি দিব? টালি। তারপরে সংখ্যাটা কত আছে? 30। 30 এর জন্য কত? 26 থেকে 30। এটার মধ্যে কি দিব? একটা টালি দিব। তারপর একটা কত? আর সবার উদ্দেশ্যে বলি, সবাই বইটা হাতে নিবা। আমি এখন বই বারবার সামনে আনতে পারবো না, মুখে মুখে বলবো, বলে বলে লিখে দিব। তারপর আছে 27। 27 এর জন্য একটা কি টালি। 27 এর জন্য একটা টালি দিতে হবে। আচ্ছা, 27 এর জন্য একটা টালি দেয়। 27 এর জন্য, তাই না?
27 কোনটার মধ্যে আছে? 26 থেকে 30 এর মধ্যে 27 আছে, একটা টালি দিলাম। তারপর কত? তারপর হচ্ছে 42। 42 কোথায়? 41 থেকে 45, 41 থেকে 45, এই 42 এর জন্য কি একটা টালি। তারপর কত আছে? 20, 20 এর জন্য 16 থেকে কত? 20 এর মধ্যে একটা টালি। তারপর 19, 19 হচ্ছে 16 থেকে কত? 20 দিলাম আর একটা টালি। তারপর 27, 27 হচ্ছে 26 থেকে কত? 30। তারপর 36, 36 হচ্ছে 36 থেকে 40 দিলাম। তারপর 39, 39 হচ্ছে 36 থেকে 40। 14, 14 হচ্ছে 11 থেকে কত? 15 এর মধ্যে 14 আছে। তারপর 15, আচ্ছা তোমরা বলো সুন্দরভাবে। 15, 15 হচ্ছে 11 থেকে 15 দিলাম 15। তারপর 38 হচ্ছে 36 থেকে 40 দিলাম। 37 হচ্ছে 36 থেকে 40 এর মধ্যে 40, 40 কিন্তু এটার মধ্যেই এখন 4টা আছে, আরেকটা দিতে কি হয়? আড়াআড়ি ভাবে। কিভাবে? আড়াআড়ি ভাবে এইভাবে দিতে হয়, তাই না? তারপরে 44 হচ্ছে লাস্টেরটা। 40, আবার 40, আবার 40 দিলাম 40। তারপর 12, 12 হচ্ছে 11 থেকে 15। তারপর 10 হচ্ছে প্রথমটা, 9 হচ্ছে প্রথমটা, 7 হচ্ছে প্রথমটা, 20, 20 হচ্ছে এইটা। তারপর 21 হচ্ছে এইটা, 24 হচ্ছে 21 থেকে 25 এর মধ্যে, 33 হচ্ছে 31 থেকে 35 এর মধ্যে, 30, 30 হচ্ছে 26 থেকে 30 এর মধ্যে, 29 হচ্ছে 26 থেকে 30। এখন কিভাবে দিব বলো তো? আড়াআড়ি ভাবে। কিভাবে? আড়াআড়ি ভাবে। তারপর 21 হচ্ছে এইটা। তারপর 19 হচ্ছে 16 থেকে 20, 31 হচ্ছে এইটা, 28 হচ্ছে 26 থেকে কত? 30 এর মধ্যে হচ্ছে 28, 26, 26 হচ্ছে এইটার মধ্যেই, 32 হচ্ছে 31 থেকে 35, 30 হচ্ছে এইটা, 22 হচ্ছে 21 থেকে 25, 23, 23 কিন্তু 21 থেকে 25। এখন কিভাবে দিতে হবে? আড়াআড়ি ভাবে দিতে হবে। 24, 21 থেকে 25 এর মধ্যে 41 হচ্ছে লাস্টেরটা, 26 হচ্ছে 26 থেকে 30, 23 হচ্ছে 21 থেকে 25, 25 হচ্ছে এটার মধ্যেই, 22 হচ্ছে 21 থেকে 25, 17 হচ্ছে 16 থেকে 20, আড়াআড়ি ভাবে দিতে হবে। 19, 19 হচ্ছে 16 থেকে 20, 21 হচ্ছে 21 থেকে 25। এখানে এখানে কয়টা আছে? 4টা অলরেডি কিন্তু আছে। এখন 21 দিয়ে দিব। কিভাবে দিব? আড়াআড়ি ভাবে। তারপর 23 হচ্ছে 21 থেকে 25 দিলাম। 8 হচ্ছে প্রথমটা, 13, 13 হচ্ছে 11 থেকে 15, 23, 23, 23 হচ্ছে 21 থেকে 25, 24 হচ্ছে 21 থেকে 25, 20 হচ্ছে 16 থেকে 20, 32 হচ্ছে 31 থেকে 35। কিভাবে দিতে হবে? আড়াআড়ি ভাবে। তারপর 11 হচ্ছে 2 নাম্বারটা আড়াআড়ি ভাবে দিতে হবে। 17 হচ্ছে 16 থেকে 20। তারপর এই হচ্ছে আমাদের কি টেলি। তো টেলি দেওয়া শেষ। এখন আমরা কি করব? ঘনসংখ্যা। কি দিব? ঘনসংখ্যা। আচ্ছা ঘনসংখ্যা। এখানে টেলি কয়টা আছে? 4টা। কয়টা? 4। এখানে কয়টা আছে বলো তো? 5টা। তারপর কয়টা? 8। তারপর কত? 5 এ 5 এ 10, আর 3 এ 13। তারপর কত? 5 আর 4 এ কত? 9। তারপর 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 2। শিক্ষার্থীরা আমরা কিন্তু ঘনসংখ্যা কি বের করলাম টালির মাধ্যমে। এখন কি বের করতে হবে? এফআই এক্সআই। এফআই মানে কি? ঘনসংখ্যা। এফআই মানে কি? ঘনসংখ্যা। এক্সআই মানে কি? শ্রেণীর মধ্যবিন্দু। তার মানে এই ঘনসংখ্যা মধ্যবিন্দু গুণ করতে হবে। গুণ করি। 8 দেওয়া 4 দ্বারা গুণ করে 4টা কত? 32। 4টা 32। 13 দ্বারা 5 কে গুণ দাও। 13 গুণ 5 65। আবার 18 দ্বারা 8 কে গুণ দাও। 144। তারপর হচ্ছে 23 দ্বারা 13 কে গুণ। 299। 299। ওকে। তারপর 28 দ্বারা 9 কে গুণ দাও। 252। 252। তারপর হচ্ছে 33 দ্বারা 5। 165। 165। তারপর হচ্ছে 38 দ্বারা 6। 228। লাস্ট 43 দ্বারা 2।
ছিয়াশি। 86। এই হচ্ছে আমাদের কি এফআই এক্সআই। এখন আমরা যে কাজটি করব, মোট যে ঘন সংখ্যা আছে এইগুলা হিসাব করব। মোট n সমান এইগুলা যোগ করলে কত আসবে? 52। কত আসবে? 52 না, আমরা দেখি একটু যোগ দাও দাও, কত আসে? এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 52 আসবে। এবং এদিকে লক্ষ্য রাখি, এটা হচ্ছে সামেশন এফআই এক্সআই। এই সবটি আমরা এখন একসাথে কি করব? যোগ করব। এই সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আসবে 1000। কত? 1271 আসবে। এই সবগুলো যোগ করলে কত আসবে? 1271। তার মানে সারণী তৈরি করা শেষ, গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা শেষ। এখন কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নাকি গাণিতিক গড়? তাহলে অতএব গড় এক্স বার সমান, এটা বিশেষ করে এইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গড় এক্স বার সমান সূত্রটা হচ্ছে এইভাবে, সামেশন এফআই এক্সআই বাই এন। এটা হচ্ছে কি সূত্র। সমান দিলাম, দেখো সামেশন এফআই এক্সআই সমান কত আসছে? 1271। আর নিচে এন মানে কত? টোটাল 52 বসাতে হবে। এইটাকে ভাগ দাও, সবাই ভাগ দাও। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 24.442। তো 3 নাম্বারটা যেহেতু, আচ্ছা আমি এই জায়গার মধ্যে লিখি, আমি এটা ভালোভাবে বোঝানোর জন্য। কত বলছো? 24.442। এবার তো 3 নাম্বারটা যদি 5 অথবা 5 এর চাইতে বেশি হতো, আগেরটার সাথে একবারই লিখতে হয়, তাই না? যেহেতু 3 নাম্বারটা 5 অথবা 5 এর সাথে বেশি না, সেই জন্য এই পর্যন্ত লেখা লাগবে না, শুধু লিখবো 24.44। কি লিখবো? 24.44। লিখলাম 24.44। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের কি গড় নির্ণয়ের অ্যান্সার? আশা করি তোমরা সবাই এই গড় নির্ণয়ের অ্যান্সারটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করাবো। শিক্ষার্থীরা, তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, উপরের প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় আমি ডিটেলসে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়েছি। আই বাটনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, এখান থেকে তোমরা আয়তলেখ অঙ্কনের পর্বটা দেখে নিবা। তাহলে এইখান থেকে তোমরা যদি দেখো তাহলে তোমরা ডিটেলসে শিখতে পারবা। তো আমি এতটা ডিটেলস আজকে বলবো না, যেহেতু আমি এই জায়গার মধ্যে আমি ভালোভাবে শিখিয়েছি। তো দেখো, আমরা আগে আয়তলেখ অঙ্কন করব, তারপর প্রচুরক নির্ণয় করব। তবে আয়তলেখ আর প্রচুরক যে নির্ণয় করব, তার জন্য কিন্তু আমাদের কি লাগবে? একটা আয়তলেখ অঙ্কনের জন্য একটা কি লাগবে? একটা সারণী তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা লিখে দিছি, দেখো আমি এই যে মধ্যে আগের থেকেই লিখে দিছি। আমি লিখছি যে ক হতে প্রাপ্ত সারণী হতে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করা হলো। তো শ্রেণীব্যাপ্তি, আমরা জানি আয়তলেখ অঙ্কন করতে হলে 3টা কলাম লাগে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপর হচ্ছে গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা আমরা যে ক হতে পেয়েছি, এখান থেকে আমরা দেখে দেখে লিখে দিব। শিক্ষার্থীরা, শ্রেণীব্যাপ্তি গুলো লিখে দিলাম, আর হচ্ছে গণসংখ্যা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু শর্টকাট কিন্তু ভাবে বার করা যায়। এটা হচ্ছে এই পাশে যে নিম্ন সীমাগুলো আছে, এই নিম্ন সীমাগুলোর সাথে 1 কমিয়ে 0.5 মানে লাগাতে হবে। যেমন আছে 6, আছে কত? 6, তুমি 1 কমাও তাহলে 5 হবে, তাহলে 5 এর সাথে 0.5 লাগিয়ে দাও, তাহলে 5.5 হবে। আর থেকে আর এই পাশে যে উচ্চ সীমা আছে, এটা যে ব্যবস্থা ঠিক সেম ভাবে এই জায়গার মধ্যে লিখবা, লেখা শুধু 0.5 লাগিয়ে দিবা। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আবার 11 আছে নিম্ন সীমা, 11 এর সাথে 1 কমাও 10 হবে, 10 এর সাথে 0.5 লাগাও, তাহলে কি হবে? 10.5। কি হবে? 10.5। 15 আছে, 15 যে ব্যবস্থা সেম ভাবে লিখতে হবে, এটা কমাতে পারবা না, উচ্চ সীমার সাথে শুধু 0.5 লাগিয়ে দিবা। আবার 16 আছে, 1 কমাও, তাহলে কি হবে? 15.5 দিলাম। 15.5 থেকে 20 আছে, 20 এর জায়গায় 20 থাকবে, শুধু 0.5 লাগাতে হবে, শর্টকাট নিয়ম। আবার 21 আছে, লিখতে হবে কি 20 থেকে 20.5 আর থেকে 25 আছে 25.5। তারপর 26 আছে, 1 কমাও 25.5 থেকে 30 আছে 30.5। তারপর 31 আছে, 1 কমাও, তাহলে কি হবে? 30.5 থেকে 35 আছে, 35 যা আছে সেম ভাবে লিখতে হবে, 35.5। 36 আছে, 36 থেকে 1 কমাও, তাহলে কি হবে? 35 সাথে 0.5 লাগাতে হবে, থেকে 40 এর জায়গায় 40 দশমিক কত? 5। 41 আছে, 1 কমাও, তাহলে কি হবে? 40
দশমিক কত 5, 44, 45 আছে, 45 এর জায়গায় 45 আর সাথে হচ্ছে 0.5। তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করা শেষ। এখন আমরা গ্রাফসটা সুন্দরভাবে সমাধান করাবো এবং গ্রাফসের মাধ্যমে বলছে যে আয়তলেখ অঙ্কন করতে হবে। এই হচ্ছে আমাদের গ্রাফস পেপার। তো গ্রাফস পেপারের মধ্যে আমাদের একটা অক্ষ নিতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। শিক্ষার্থীরা দেখো, সর্বপ্রথম আমরা একটা বিন্দু নিব। মনে করো এই মধ্যখানে যে লাল বিন্দু আছে, এই লাল বিন্দুটা নিব। তো আমাদের কয়টা রো আছে সংখ্যার? 1 2 3 4 5 আর 6 7 8টা আছে। যেহেতু 8টা আছে, আমরা 3টা সবসময় বাড়ায় লিখবো। 3টা বাড়াইলে কত হবে? 11টা হবে। আমরা 11টা আমরা এখানে 11টা শ্রেণী এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমানা 11টা গড় নিব। এখান থেকে এই বিন্দু পর্যন্ত 1 গড়, 2 গড়, 3 4 5 6 7 8 9 10। 10, আচ্ছা 10 পর্যন্ত নিলে হবে, সমস্যা নাই, দুইটা বাড়িয়ে লিখবো। আচ্ছা আরেকটা নিই 11 পর্যন্ত। আবার দিকে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 পর্যন্ত বিন্দুটা নিলাম। নেওয়ার পর স্কেল দিয়ে মিলাতে হবে। সুন্দর করে আমরা স্কেল দিয়ে মিলিয়ে দিব। বিন্দু বিন্দু কি করব? মিলিয়ে দিব। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, দিলাম এক্স অক্ষ। আচ্ছা আমি আরেকটু জুম ইন করি। এক্স অক্ষ দেওয়া শেষ। এখন সর্বোচ্চ ঘনসংখ্যা ছিল, দেখো সর্বোচ্চ ঘনসংখ্যা এখানে কত আছে? 13 আছে সর্বোচ্চ ঘনসংখ্যা। তো এখন আমরা ঘনসংখ্যার লিস্ট আমরা লিখবো, ওয়াই অক্ষ বরাবর কি লিখবো? ঘনসংখ্যা লিখবো। তো দেখো আমরা এক গড়কে এক একক ধরবো, ওয়াই অক্ষ বরাবর যে আছে এটাকে আমরা এক গড় সমান এক একক ধরবো। তার মানে এখান থেকে এখানে 1 2 3 4 লাল পর্যন্ত কত হবে? 5 হবে। কেমন? তারপর কি হবে? 10 15। আমরা কিন্তু সর্বোচ্চ কিন্তু 13, তো আমরা 15 মধ্যে দিলে হবে। তবে আমরা একটু বাড়াইয়া লিখবো, বাড়াইয়া যদি লিখি তাহলে একটা সৌন্দর্য লাগবে, সেই জন্য একটা বাড়িয়ে লিখলাম। এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে? কত? 5 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 25। আমরা সর্বোচ্চ গণসংখ্যা 25 পর্যন্ত নিলাম। আমরা যদি 15 পর্যন্ত নিতাম তাহলে কিন্তু হতো। এখন যে কাজটি করব, আমরা ওয়াই অক্ষটা আমরা দিয়ে দিই। মনে রাখবা আয়তলেখ কিন্তু একদম সহজ। এটা কিন্তু আমি ডিটেইলস ভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিবা। আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু ও। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথম যে এখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত অবিচ্ছিন্ন শ্রেণী এক গড়, কিন্তু এটা কিন্তু ছেদ চিহ্ন দিয়ে এভাবে বাদ দিতে হবে। তাহলে প্রথম এখান থেকে মূল বিন্দু ছিল, এখন এই জায়গা থেকে শুরু করতে হবে। বুঝতে পারছো? এই জায়গাতে কি করবা? অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো লিখতে হবে। দেখো তোমাদেরকে আমি একটু দেখাই দিই। অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো সুন্দর করে বসাতে হবে। প্রথম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত? 5.5, তারপরে 10.5। এই সিরিয়াল ভাবে শুধু এই পাশের গুলা না, এই পাশ থেকে লাস্ট 45.5 পর্যন্ত আমরা বিন্দুগুলা বসাবো। প্রথম কি আছে? 5.5। দেখো 5.5 আমরা বসাবো। আমরা যদি এইভাবে লিখি তাহলে সুন্দর হবে, মানে এভাবে ছিল আমাদের গ্রাফসটা, এইভাবে যদি লিখি তাহলে একটু সুন্দর হবে, সংখ্যাগুলো সুন্দরভাবে বসানো যাবে। তো প্রথম কত ছিল? 5.5। তো এই জায়গার মধ্যে আমরা লিখবো 5.5। তারপর কত আছে? 10.5। দেখো এখন এই বিন্দুর মধ্যে লিখবো 10.5। তারপর কত? 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5, 45.5 গুলা আমরা এক এক করে এখানে বসাই দিব। কেমন? তো দেখো তারপর আমরা বসাই এই বিন্দুর মধ্যে 15.5। তারপর এই লাল বিন্দুর মধ্যে হবে 20.5। তারপর এখানে হবে 25.5। তারপরে দেখি আবার এই লাল বিন্দুর মধ্যে হবে 30.5। তারপর 35.5। তারপর হচ্ছে 40.5। লাস্ট কত পর্যন্ত ছিল দেখি? আর লাস্ট বলছিলাম এই পর্যন্ত লিখতে হবে 45.5। তারপর এই লাল বিন্দুর মধ্যে দিতে হবে 45.5 দিতে হবে। এইগুলো আমরা কি লিখছি বলো? এগুলো আমরা কি লিখছি জানো? এগুলো হচ্ছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখছি। তো আমরা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিব যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আমরা এক্স অক্ষ বরাবর কি লিখলাম? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এই জায়গায় আমরা লিখে দিই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা।
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কেমন? আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখলাম। এখন এই পাশে দেখো ওয়াই অক্ষ বরাবর যে আছে, এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু এগুলো হচ্ছে ঘন সংখ্যা। আমরা লিখবো, সেই জন্য লিখবো ঘন সংখ্যা। আরো ডিটেলস যদি শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার বাকি না, ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, আয়ত লেখো, এইটা একটু দেখে নিও, তবে দেখবো আরো ডিটেলসে আমি শিখিয়ে দিয়েছি। ওকে শিক্ষার্থীরা, এখন চলো, আমাদের কিন্তু প্রায় সবগুলো বসানো শেষ। এখন এক এক করে আমরা মানগুলা বসাবো। সবাই একটু মনোযোগ দাও, কিভাবে মানগুলো আমরা বসাতে পারি একটু দেখো। এই জায়গার মধ্যে সর্বপ্রথম দেখো তো, গণসংখ্যাটা যে আছে 4, এটা কার জন্য? 5.5 আর 10.5 এর জন্য 4, তাই না? 5 দশমিক আর 10.5। তো 5 দশমিকের জন্য প্রথম আমরা 4 দিব। দেখো এই হচ্ছে আমাদের 5.5। এই বিন্দু থেকে 1 2 3 4 পর্যন্ত বিন্দু দিলাম। এই 10.5 এর জন্য কি 4 বিন্দু দিলাম। আমরা বিন্দুগুলা দিয়ে আগে পরবর্তীতে আমরা মিলাবো। তারপরে দেখো 5 হচ্ছে 10 দশমিক আর 15 দশমিক। আগে 10.5 এর জন্য 10.5 এর জন্য আগে 5 দিব। 5 হচ্ছে এই লাল বিন্দু পর্যন্ত। আবার এখানে 15.5 এর জন্য কিন্তু 5ই দিলাম। তারপর যে ঘন সংখ্যাটা আছে সেটা হচ্ছে 8। 8 হচ্ছে 15.5 20.5, এই দুইটার জন্য 8। তো আগে 15.5 এর জন্য 8 দিব। এখানে 5 6 7 8। আবার এইটার জন্য কিন্তু আবার কত 8ই কিন্তু দিলাম বিন্দুগুলা। তারপর দেখো কত আছে 13। এই 13 কিন্তু 20.5 আর 25.5 এর জন্য 13। তো 20.5 এইটা কিন্তু 5 10 11 12 13। আবার 25.5 এর জন্য কিন্তু 13 দিলাম, 13 এর মধ্যে ফুটা দিলাম। তারপর কত আছে 9। 9 হচ্ছে 25.5 30.5 9 25.5। এখানে হচ্ছে 5 6 7 8 9। আবার 30.5 এর জন্য কিন্তু 9 দিলাম। তারপর দেখো গণসংখ্যা কত 5। 5 হচ্ছে 30.5 আর 35.5 এর জন্য 5 দিতে হবে 5। তো আগে 30.5 এর জন্য 5 দিলাম। তারপর হচ্ছে 35.5 এর জন্য কি দিলাম 5 দিলাম। তারপর কত, তারপর হচ্ছে 6। 6 হচ্ছে 35.5 আর 40.5 এর জন্য 6। তো 35.5 হচ্ছে এটা, এখানে হচ্ছে 5, তার উপরে বিন্দু হচ্ছে 6। 40.5 এর জন্য কিন্তু 6। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 2। 2 হচ্ছে 40 আর 45 তো এই হচ্ছে 40 এর জন্য 2, এই হচ্ছে 45 এর জন্য 2। তো বিন্দুগুলো স্থাপন করা শেষ। চলো এখন আমরা এগুলা সুন্দরভাবে এখন মিলিয়ে দিই। দেখো সুন্দর করে কিন্তু মিলাতে হবে। আমি এভাবে এখন এক এক করে মিলিয়ে দিচ্ছি। মানে বিন্দু 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 কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। তারপর কিন্তু এই বিন্দুটা কিন্তু আচ্ছা, এই বিন্দুটা এই বিন্দুর মধ্যে লাগাতে হবে। তারপর এটা, তারপর হচ্ছে এভাবে। তারপর এই বিন্দু আর এই বিন্দুটা ভালোভাবে মিলাতে হবে। তারপর উপরের বিন্দুটা আবার একদম নিচে নিতে হবে। তারপর এইটা মিলাতে হবে। তারপর এইভাবে, লাস্ট হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের কিন্তু আয়তলেখ অঙ্কন করা কি শেষ। এটাই হচ্ছে কি আমাদের আয়তলেখ অঙ্কন। তো যেহেতু আয়তলেখ অঙ্কন করা শেষ, এখন আমরা চলো, আমাদের প্রশ্নের মধ্যে বলছে কিন্তু প্রচুরক নির্ণয় করতে হবে, যে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। চলো এখন আমরা এটা থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে সেটা একটু দেখে নিই।
শিক্ষার্থীরা এখন দেখো কিভাবে প্রচুরকটা বের করতে হয় এইটার মাধ্যমে। এটা কিন্তু তোমরা মনে হয় সপ্তম শ্রেণীতে মনে হয় শিখছো, আমার যতটুকু সম্ভব ধারণা। তো দেখো সর্বোচ্চ যে আমাদের যে ঘনসংখ্যাটা ছিল 13 ছিল, এইটা কিন্তু এইটা ছিল, তাই না? তো এইটার সর্বোচ্চ যে এই যে কোণাটা আছে, এই কোণাটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দু কি করবা দেখো, এবার কোণাকুনি পরবর্তী যেখানে বিন্দুটা আছে এই বিন্দুর মধ্যে লাগাতে হবে, আর এটা এই কোণাকুনি এনে এই বিন্দুর মধ্যে লাগাতে হবে। তো দেখো আমরা লাগাই প্রথম এই বিন্দুটা, একদম শুষ্ক ভাবে লাগাবা, কেমন, যেন কোনো ধরনের যেন বেশ কম না হয়। যদি বেশ কম হয় তাহলে কিন্তু মানটা কিন্তু পরিবর্তন আসবে। তো আমি এই যে প্রথম একটা মিলালাম, দিলাম, তারপর একটা দিই। এটা কিন্তু একদম শুষ্কানুভাবে দিতে হবে, যদি একটু বেশ কম হয় তাহলে কিন্তু শেষ। আমি কিন্তু চেষ্টা করতেছি একটু ভালোভাবে দেওয়ার জন্য। বাস, দেওয়া কিন্তু শেষ। এখন দেখবো এটা আমাদের কোথায় পড়লো। হ্যাঁ, দেখো এখানে একটা ছেদ বিন্দু হলো, এই যে ছেদ বিন্দুটা আছে, এই ছেদ বিন্দুটা আমরা নিচে কি করব, স্কেল দিয়ে একটু মিলানোর চেষ্টা করব, দেখি ছেদ বিন্দুটা আমাদের কোথায় যায়। ওকে, তো ছেদ বিন্দুটা দেখি কোথায় গেল। দেখো এটা হচ্ছে 20.5, এই জায়গা হচ্ছে কি 21.5, এই জায়গা হচ্ছে 22.5, এই জায়গা হচ্ছে 23.5, এটা হচ্ছে 24.5, আর এটা হচ্ছে 25। তার মানে আমাদের যে ছেদ বিন্দুটা আসলো কোথায় আসলো, 20.5, 21.5, 22.5, 23.5 এর মধ্যে আসছে। তার মানে আমাদের প্রচুরক হচ্ছে 23.5 এর মধ্যে। কিন্তু আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা একটু উল্লেখ করে দিব, এটা দেখো সবাই যদি একটা মনোযোগ দাও, আমি এটা একটু উল্লেখ করে দিলাম আমাদের অ্যান্সারটা কত, একটা তীর চিহ্ন দিয়ে আমি একটু উল্লেখ করে দিব। একটা তীর চিহ্ন দিয়ে উল্লেখ করে দিব। সবাই লক্ষ্য রাখি। তো প্রচুরকটা কত আসলো, প্রচুরক কত আসলো, 23.5। আমি কিন্তু লিখে দিছি প্রচুরকটা হচ্ছে 23.5। তোমরা কি বুঝতে পারছো? এটা ঝটপট করে কমেন্ট করে দিও, তাহলে আমি একটু খুশি হব। এখন হচ্ছে এটা অঙ্কন, মানে আমি কিভাবে এটা অঙ্কন করছি, এখন আমরা এই অঙ্কনটা এখন লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, আগের মতন অঙ্কনের বিবরণটা এক চক্র বরাবর চক্র কাগজের প্রতি গড় সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটা হচ্ছে আমাদের ছিল কি এক চক্র ছিল, এই এক চক্রের কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি দেখো, শ্রেণীব্যাপ্তি কত ছিল, শ্রেণীব্যাপ্তি মনে হয় 5 ছিল। দেখো 6 থেকে 10 শ্রেণীব্যাপ্তি 5, সেই জন্য 5 হলে 1 একক, আর 10 যদি হয় তাহলে 2 একক লিখবা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড় সমান 1 একক ধরে ঘনসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। আমরা প্রথম অবস্থায় কিন্তু একটা আয়তলেখ অঙ্কন করছি, তাই না? তারপর আয়তলেখ হতে দেখা যায় যে গণসংখ্যার প্রাচুর্য মানে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, এই যে এটার মধ্যে, অর্থাৎ 20.5 থেকে 25.5, এইটা হচ্ছে 20.5, 25.5, এটা কিন্তু গণসংখ্যা সবচেয়ে কিন্তু বেশি, সেই জন্য লিখলাম প্রাচুর্য 20.5 থেকে 25.5 শ্রেণীতে, অর্থাৎ প্রচুরক হলো 20.5 থেকে 25.5 শ্রেণীতে বিদ্যমান, মানে এটার মধ্যে প্রচুরক হবে। প্রচুরক নির্ধারণ করার জন্য প্রচুরক শ্রেণীর আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু দ্বয় ও থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে কি করি, সংযোগ করি। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে আয়তলেখার যে উপরে যে দুইটা কৌণিক বিন্দু আছে, এই বিন্দু আর এই বিন্দু, আর নিচের যে আয়তের যে দুইটা কৌণিক বিন্দু আছে, এটা দুইটা আড়াআড়ি ভাবে কি করি, সংযোগ করি। তারপর হচ্ছে এদের ছেদ বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব আঁকে। এদের ছেদ বিন্দু দেখো, আমাদের এইদিকে একটা দেখো, একটা ছেদ বিন্দু হলো, ছেদ বিন্দুর ব্যাপারে একটা লম্ব আঁকতে হবে। আমরা একটা লম্ব আঁকলাম, তো অঙ্কিত লম্ব, আচ্ছা আমি একটু উপরে নিই। দেখো
অঙ্কিত লম্ব এক অক্ষের যেখানে মিলিত হয় তার ব্যক্তি 23.5 যা পদার্থের উপাত্তের প্রচুরক। তো এক অক্ষের যেখানে অঙ্কিত লম্ব এক অক্ষের যেখানে মিলিত হয়েছে, আচ্ছা অঙ্কিত লম্বটা কোথায় মিল হলো? এই যে অঙ্কিত লম্ব আমরা বরাবর আসলাম, আসার পর কিন্তু আমাদের এটা কিন্তু এক অক্ষ, এক অক্ষর এই জায়গার মধ্যে মিলিত হয়েছে, তাই না? তাই এটা যে মিলিত হয়েছে এটা কত? এটা হচ্ছে 20.5, তারপর হচ্ছে 21.5, 22.5, 23.5, এটা হচ্ছে 23.5 এর সাথে মিলছে। অনেকের কিন্তু একটু হেরফের হতে পারে, অনেকের কিন্তু ফলাফলটা এভাবেও আসতে পারে, দেখো যে 23.25 এভাবে আসতে পারে, মানে একটু হেরফের আসবে, এটা কোনো তেমন ম্যাটার করে না। আচ্ছা, তো এক অক্ষের যেখানে মিলিত হবে তার ব্যক্তি হচ্ছে 23.5 যা পদার্থের উপাত্তের প্রচুরক, অতএব নির্ণয়ের প্রচুরক 23.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের পর্বে কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্ক যা যা আছে সবগুলো কিন্তু শেষ করে দিলাম। আজকে ছিল তোমাদের 17 অধ্যায় অর্থাৎ অনুশীলনী 17 লাস্ট অঙ্ক ছিল, আমরা এটা সমাধান করে দিয়েছি। তো আজকের মতন এখানেই, পরবর্তী পর্ব থেকে নতুন আরো অধ্যায় আছে, এগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।